আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্মের সেকেন্ড ক্লাস। মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে প্রথম ক্লাসে আমরা পরমাণুর আকার পড়ছি। এখন আমরা তিনটা গুরুত্বপূর্ণ ধর্ম পড়ব। একটা হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলস জানবো। এই বৈশিষ্ট্যগুলো আমাদের বোর্ড পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, একইভাবে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট টপিকস, এবং এই টপিকসগুলো পুরাটাই হচ্ছে তোমার কনসেপ্ট বেসড কোশ্চেন হয় এখান থেকে। সো তোমাদের যদি কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, এখান থেকে যত ধরনের কোশ্চেনে দেখ না কেন তোমরা অ্যান্সার করতে পারবা। তাহলে যারা আগের ক্লাসটা করে আসছো তারা দেখছো, শুরুতে আমরা একটা কথা বলছি, মৌলের যে পর্যাবৃত্ত ধর্ম আছে, মৌলের পর্যাবৃত্ত ধর্মগুলা ডিপেন্ড করে হচ্ছে দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে বেসিক্যালি পর্যায় সারণীর উপর ডিপেন্ড করে, আর পর্যায় সারণীতে কী আছে, পর্যায় সারণীতে আছে হচ্ছে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে পর্যায় আর একটা হচ্ছে গ্রুপ। তাহলে পর্যায় সারণীতে কী কী আছে, পর্যায় সারণীতে আছে হচ্ছে পর্যায় এবং গ্রুপ। তাহলে পর্যায় সারণীতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পর্যায় এবং গ্রুপ। তাহলে যে কোনো একটা পর্যায় সারণীর উপর থেকে নিচে যখন আমরা নামি, যে কোনো একটা পর্যায় সারণীতে উপর থেকে নিচে যদি আমরা নামি, উপর থেকে নিচে নামলে যে উলম্ব স্তম্ভগুলো পাবো, সেই উলম্ব স্তম্ভগুলোকে আমরা বলি হচ্ছে গ্রুপ। সেই উলম্ব স্তম্ভগুলোকে আমরা বলি হচ্ছে গ্রুপ। আর বাম থেকে যদি ডানে যাই, যে আনুভূমিক স্তম্ভগুলো পাওয়া যাবে তাদেরকে বলা হবে পর্যায়। যে আনুভূমিক স্তম্ভগুলো পাওয়া যাবে তাদেরকে বলা হবে পর্যায়। তাহলে আমরা যদি উপর থেকে নিচে নামি, যে লম্বালম্বী বা উলম্ব যে স্তম্ভগুলো পাবো তাদেরকে বলবো গ্রুপ। আর বাম থেকে যদি ডানে যাই তখন তাকে কি বলবো আমরা, তখন তাকে বলবো হচ্ছে পর্যায়। আমরা যে প্রথম ভিডিওটা দেখছি, প্রথম ভিডিওটাতে কিন্তু আমরা তোমার পরমাণুর আকার নিয়ে ডিসকাস করছি, এবং সেখানে আমরা একটা জিনিস বলছি, সেখানে আমরা একটা জিনিস ক্লিয়ার করছি। পর্যায় সারণীতে যখন বাম থেকে ডানে যাওয়া হয়, পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে শক্তিস্তর কি হয়, শক্তিস্তর সেম থাকে। পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে শক্তিস্তর কেমন থাকে, শক্তিস্তর হচ্ছে সেম থাকে। বাট কি বাড়ে, ইলেকট্রন সংখ্যা বাড়ে, ইলেকট্রন সংখ্যা বাড়ে। ফলে পরমাণুর আকার হ্রাস পায়, একইভাবে যদি একটা পর্যায় সারণীতে আমরা উপর থেকে নিচে আসি, পর্যায় সারণীতে উপর থেকে যদি নিচে আসি, সেই ক্ষেত্রে আমাদের শক্তিস্তর সংখ্যা বাড়ে। কি বাড়ে, আমাদের শক্তিস্তর সংখ্যা বাড়ে। শক্তিস্তর সংখ্যা বাড়ে বলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। ঠিক আছে? তাহলে আকারের যে ভিডিওটা তোমরা দেখছো, আশা করি আকার সম্পর্কিত সব কিছু তোমাদের ক্লিয়ার আছে, কনসেপ্ট ক্লিয়ার আছে। তো এতটুকু জিনিস হচ্ছে তোমাদের জানা লাগবে। তাহলে বাম থেকে ডানে মানে কি, বাম থেকে ডানে মানে হচ্ছে একটা পর্যায়ে আমরা যতই বাম থেকে ডানে যাব, আমার শক্তিস্তর সেম থাকতেছে, ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, ফলে পরমাণুর আকারটা হ্রাস পাচ্ছে। অপর দিকে উপর থেকে যখন আমরা নিচে নামবো তখন শক্তিস্তর সংখ্যা বাড়তেছে, ফলে পরমাণুর আকার বাড়তেছে। উপর থেকে নিচে নামতেছি মানে এটা কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে একটা গ্রুপের ক্ষেত্রে, এখন আমরা আসি আয়নীকরণ শক্তিতে। আয়নীকরণ শক্তি একটা সিম্পল কথা যদি চিন্তা করি, একটা সিম্পল কথা আগে সিম্পলভাবে চিন্তা করি, তারপরে একদম কনসেপ্টটা আমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সোডিয়াম থেকে ইলেকট্রনকে অপসারণ করে সোডিয়াম আয়নে কনভার্ট করতে আমার যে শক্তি লাগবে, সেই শক্তিটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। আমি তোমাকে সংজ্ঞাটা দিয়ে দেবো। তাহলে একটা সোডিয়াম আছে, সোডিয়াম থেকে যে কোনো একটা মৌল থেকে একটি ইলেকট্রনকে সরাইয়া এটা সোডিয়াম আয়ন বা একটা ধনাত্মক আয়নে কনভার্ট করতে আমাদের যে শক্তি লাগবে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখানে মেন দুইটা জিনিস মনে রাখা লাগবে ভাইয়া। এটা সংজ্ঞাটা যখন দেওয়া হয় তখন কিন্তু একটা সোডিয়াম একটা ইলেকট্রন এইভাবে এই কথাটা বলা হয় না, বলা হয় 1 মোল। তাহলে গ্যাসীয় অবস্থায় 1 মোল সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রনকে অপসারণ করে 1 মোল সোডিয়াম আয়ন তৈরি করতে আমার যে শক্তির প্রয়োজন হবে তাকেই বলবো আমি আয়নীকরণ শক্তি। তাকে কি শক্তি বলবো আমি,
তাকে বলবো আমি আয়নীকরণ শক্তি। তাহলে গ্যাসীয় অবস্থায় 1 মোল সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রনকে অপসারণ করে 1 মোল সোডিয়াম আয়ন প্রস্তুত করতে আমার যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তিকে বলবো হচ্ছে আমি আয়নীকরণ শক্তি। সেই শক্তিকে আমি কি বলবো? সেই শক্তিকে বলবো আমি আয়নীকরণ শক্তি। তাহলে এখন দেখো একটা জিনিস মনে রাখবা, যে সহজে ইলেকট্রন ছেড়ে দিবে, যে সহজে ইলেকট্রন ছেড়ে দিবে সেখানে আমার কম শক্তি দিতে হবে, কারণ ও তো সহজেই ছেড়ে দিচ্ছে, তাই না? আমি চাওয়ার সাথে সাথে ছেড়ে দিচ্ছে, তাহলে তো আমার ওইখানে বেশি এনার্জি অ্যাপ্লাই করার দরকার নেই। যে সহজে ইলেকট্রন ছেড়ে দিবে সেখানে আমার কম শক্তি ব্যয় হবে, অর্থাৎ আয়নীকরণ শক্তি সেখানে কি হবে? আয়নীকরণ শক্তি সেখানে কম হবে, অর্থাৎ আয়নীকরণ শক্তি কম হবে। তাহলে যে সহজে ছেড়ে দিবে সেখানে আমার কম শক্তি ব্যয় হবে, অর্থাৎ আয়নীকরণ শক্তি কম হবে। তাহলে তোমাকে যখন পরীক্ষার হলে 3-4টা মৌল দিবে, 3-4টা মৌল দিয়ে বলবে এদের আয়নীকরণ শক্তির ক্রমটা লিখো, তখন তুমি কি দেখবা? তখন তুমি দেখবা যে ভাইয়া কে হচ্ছে ইলেকট্রনটা সহজে ছেড়ে দেয় বা কে ইলেকট্রনটা ছেড়ে দিতে চাচ্ছে। যার ইলেকট্রনটা সরানো সহজ তার আয়নীকরণ শক্তি কম, যার ইলেকট্রনটা সরানো কঠিন তার আয়নীকরণ শক্তি হচ্ছে বেশি। তাহলে আমরা যদি আসি আয়নীকরণ শক্তির একটা পর্যায় এবং গ্রুপে কেমন পরিবর্তন হয়, তাহলে আমরা একটা পর্যায় মানে যেটা কোথায় যায়? বাম থেকে ডানে যায়। একটা পর্যায়ে আমরা বাম থেকে ডানে যাচ্ছি। কোথায়? একটা পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানে যাচ্ছি তখন আমার কে এসে যুক্ত হচ্ছে? নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে না, কি যুক্ত হচ্ছে? শক্তি স্তরে ইলেকট্রন যুক্ত হচ্ছে, শক্তি স্তরে ইলেকট্রন যুক্ত হচ্ছে। পরমাণুর শক্তি স্তরে আমরা জানি শক্তি স্তর যদি না বাড়ে, বরং শক্তি স্তরে যদি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, শক্তি স্তর সংখ্যা না বেড়ে যে শক্তি স্তর আছে ওই শক্তি স্তরেই নতুন করে ইলেকট্রন আসে, তখন পরমাণুর নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ, কারণ নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণের ফলে পরমাণুর আকার হ্রাস পায়। তাহলে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা বৃদ্ধি পাইছে, পরমাণুর আকারটা ছোট হয়ে গেছে, সর্বশেষ শক্তি স্তরটা নিউক্লিয়াসের কম্পারেটিভলি আরেকটু কাছে চলে আসছে। এটার ইফেক্ট হিসাবে কি হবে? তাহলে যেহেতু ওদের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পাইছে, আমার ইলেকট্রন সরানো কঠিন হবে, অর্থাৎ আয়োনাইজেশন এনার্জি বৃদ্ধি পাবে। অর্থাৎ আয়োনাইজেশন এনার্জি বৃদ্ধি পাবে। আবার একইভাবে আমরা যখন উপর থেকে নিচে নামি, তার মানে কার ক্ষেত্রে? উপর থেকে নিচে যখন নামি একটা গ্রুপের ক্ষেত্রে যখন উপর থেকে নিচে নামি, আমার কি হয়? নতুন নতুন শক্তি স্তর সংযুক্ত হয়। নতুন শক্তি স্তর সংযুক্ত হলে কি হয়? পরমাণুর আকার বাড়ে। পরমাণুর যদি আকার বাড়ে তার মানে
সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায়। তাহলে ইলেকট্রন অপসারণ সহজ হয়, অর্থাৎ আয়োনাইজেশন এনার্জি, দ্যাট মিনস আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে উপর থেকে যখন নিচে নামি আমার আয়নীকরণ শক্তি হ্রাস পায়, আর বাম থেকে যখন ডানে যাই তখন আয়নীকরণ শক্তি হচ্ছে বৃদ্ধি পায়। তাহলে এখানে বেসিক কনসেপ্টটা আসলো কোথা থেকে? আমার বেসিক কনসেপ্টটা আসলো আমার আকার থেকে। বেসিক কনসেপ্টটা আসলো কার থেকে? বেসিক কনসেপ্টটা হচ্ছে আকার থেকে। এখন এইখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই। শুরুতে যে একটা পর্যায় সারণী ছিল, আমি একটু আগে একটা কথা তোমাকে বলছি, একটু আগে, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে একদম সবার উপরে এখানে আছে কে ভাইয়া? দেখো, হাইড্রোজেন, তাই না? উপর থেকে যখন নিচে নামবো তখন আমার আয়নীকরণ শক্তি কি হয়? উপর থেকে নিচে নামলে আমার আয়নীকরণ শক্তি হ্রাস পাবে, বাম থেকে ডানে গেলে আমার আয়নীকরণ শক্তি বাড়বে। তাহলে উপর থেকে নিচের ক্ষেত্রে যখন আমরা হিসাব করবো সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রোজেনের, আর বাম থেকে ডানে গেলে সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে। তাহলে সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি হচ্ছে হিলিয়ামের। তাহলে পরীক্ষায় যদি আসে আয়নীকরণ শক্তি সর্বাধিক কার? হিলিয়ামের। এটা পরীক্ষার একটা এমসিকিউ। আয়নীকরণ শক্তি সর্বাধিক কার? আয়নীকরণ শক্তির মান সর্বাধিক হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে, সবচেয়ে কম কার ক্ষেত্রে? যেহেতু যারা বামে আছে তাদের কম, বামের যারা আছে তাদের মধ্যে আবার উপর থেকে নিচে নামলে আরও কমে। তাহলে আমার অ্যান্সার হবে সিজিয়াম। তুমি বলতে পারো ভাইয়া কেন ফ্রান্সিয়াম না? ফ্রান্সিয়াম না, কারণ ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল। ওটা আমাদের কাছে এখানে খুব একটা ম্যাটার করে না, কারণ প্রকৃতিতে ওকে খুব একটা পাওয়া যায় না। তাহলে সিজিয়ামের হচ্ছে আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন। তাহলে আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন কার? আয়নীকরণ শক্তি সর্বনিম্ন হচ্ছে সিজিয়ামের। আয়নীকরণ শক্তি সর্বনিম্ন কার? সর্বনিম্ন হচ্ছে সিজিয়ামের। এখন আমরা আরও কয়েকটা কনসেপ্ট একটু দেখব। তার আগে আমরা এখানে দেখি আমাদের কিছু আয়নীকরণ শক্তির মান মুখস্থ করতে হবে কিনা, এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। কয়েকটা মান একটু মুখস্থ করবা। যেমন আমাদের যে গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের মানগুলা আমরা একটু সিরিয়ালি মনে রাখতে পারি যদি তুমি গ্রুপ 1-এর মৌলগুলোর নাম পারো আর কি। যে গ্রুপ 1-এর মৌলগুলো কী আছে ভাইয়া? আমরা জানি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। হাইড্রোজেনটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, কারণ হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন আছেই একটা, সো এটা নিয়ে আমাদের খুব বেশি প্যারা নেই। আমরা বাকিগুলো একটু দেখি। লিথিয়ামের ক্ষেত্রে দেখো মানটা কত? 520। দেখো এগুলো কিন্তু একটা অর্ডার ফলো করতেছে। 520, তারপরে কত? তারপরে 500, তারপরে 418 না মনে রেখে 420 মনে রাখবা, কারণ পরীক্ষায় কাছাকাছি অপশন দিবে। তাহলে আমি এভাবে মনে রাখতাম 520, 500, তারপরেরটা আবার 420, তারপরেরটা 400, তারপরেরটা 380। তাহলে 5টা আমরা এই সিরিয়ালে মনে রাখতে পারি। 520, 500, 420, 400, 380। 520, 500, 420, 400, 380। এইভাবে এই কয়েকটা মৌলের পারমাণবিক সংখ্যা, এদের যে গ্রুপটা আছে, গ্রুপটা যদি তুমি গ্রুপ অনুযায়ী মৌলগুলোর নাম যদি সিরিয়ালি মনে রাখতে পারো, তাহলে তাদের আয়নীকরণ শক্তির মানটা মনে রাখাটা তোমাদের জন্য সহজ হবে। এখন চলে আসো আয়নীকরণ শক্তির কিছু ব্যতিক্রম আছে। আমরা ব্যতিক্রমগুলো দেখব, এবং এই ব্যতিক্রমগুলো থেকে আমাদের পরীক্ষায় বেশি কোশ্চেন আসে। সো ব্যতিক্রম জিনিসটা আমাদেরকে ভালো করে পড়তে হবে, সেটা বোর্ড পরীক্ষা হোক কিংবা অ্যাডমিশন টেস্ট হোক। এবং আমাদের সবার বইতেই 2টা ব্যতিক্রম স্পেশালি দেওয়া আছে। কোনো রাইটারের বইতে আরও অনেকগুলো ব্যতিক্রম দেওয়া আছে, বাট 2টা ব্যতিক্রম হচ্ছে আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট।
এই রিলেটেড টপিকসগুলো থেকে আমাদের কোশ্চেন পরীক্ষায় বেশি আসে। দুইটা ব্যতিক্রম আমাদের পরীক্ষার জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, দুইটা ব্যতিক্রম। যেমন দেখো নাইট্রোজেন 7 পর্যায় সারণীতে তার ঠিক পরের মৌলটা অক্সিজেন 8। আমরা যদি পর্যায় সারণীতে একটু দেখি, নাইট্রোজেন 7 তার ঠিক পরের মৌলটা হচ্ছে অক্সিজেন 8। তাহলে তুমি বলো ভাইয়া বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান কী হওয়ার কথা? বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, কারণ আমরা জানি শক্তি স্তর সংখ্যা সেম থাকতেছে বাট ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। দ্যাটস ওয়াই আকারটা ছোট হবে। আকারটা ছোট হইলে আমার আয়নীকরণ শক্তিটা বেড়ে যাবে, কারণ আকার ছোট হইলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের অ্যাট্রাকশনটা বৃদ্ধি পাবে। বাট এইখানে ঝামেলাটা কোথায়? এইখানে ঝামেলাটা হয়ে যায় নাইট্রোজেন থেকে অক্সিজেনের বেশি হওয়ার কথা, বাট বাস্তবে আমরা দেখতে পাই নাইট্রোজেনের বেশি। বাস্তবে আমরা কার বেশি দেখতে পাই? বাস্তবে আমরা দেখতে পাই নাইট্রোজেনের বেশি। কেন? আসো ওইটাই আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। নাইট্রোজেনের যে ইলেকট্রন বিন্যাস, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি 1s2 2s2 2p3 2p3, এটাকে আমরা এভাবেও লিখতে পারি 2px1 2py1 2pz1। অক্সিজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখি 1s2 2s2 2p4, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2px2 2py1 2pz1। এখানে মনে রাখবো আমরা হুন্ডের নীতি অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাস সবাই পড়ে আসছি যে পিতে যে 3টা অরবিটাল থাকে, প্রথমে একটা করে একমুখী স্পিনে ইলেকট্রন প্রবেশ করে, তারপর একটা করে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে, তারপর একটা করে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। তাহলে এটা হচ্ছে আমাদের 2p3 আর 2p4। এখন আমরা যে নিয়ম পড়ছি সেই নিয়ম অনুযায়ী নাইট্রোজেন থেকে অক্সিজেনের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কারণ শক্তি স্তর সংখ্যা সেম আছে, আমার ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাট বাস্তবে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি, কারণ দেখো নাইট্রোজেনের যে সর্বশেষ অরবিটালটা আছে 2p, আমরা জানি পি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা? পি অরবিটালে ভাইয়া ইলেকট্রন থাকতে পারে 6টা। এখানে কয়টা আছে? নাইট্রোজেনের ক্ষেত্রে আছে 3টা, অক্সিজেনের ক্ষেত্রে আছে হচ্ছে 4টা। একটা জিনিস মনে রাখবা, তোমরা যখন রিটেন অ্যান্সার করবে এই কথাটা লেখাই লাগবে। মনে রাখবো পরমাণুর পূর্ণ এবং অর্ধপূর্ণ, আংশিক পূর্ণ না কিন্তু অর্ধপূর্ণ, পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালগুলো, পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালগুলো অধিকতর স্থিতিশীল। পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালগুলো অধিকতর স্থিতিশীল। ভাই এই কথাটা মনে রাখাই লাগবে। পরমাণুর পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিকতর স্থিতিশীল। পরমাণুর পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিকতর স্থিতিশীল। তাহলে অধিকতর স্থিতিশীল, তাহলে এখানে আমরা যেমন ধরো ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে ভাইয়া? 10টা। তাহলে একটা ডি অরবিটালে যদি দেখো 10টা ইলেকট্রন আছে কিংবা 10-এর অর্ধেক 5 আছে, তখন বুঝবে এটা অধিক স্থিতিশীল। একটা পি অরবিটাল 6টা ইলেকট্রন থাকতে পারে, যদি 6টা বা 3টা থাকে অর্ধপূর্ণ, তখন এটাকে অধিক স্থিতিশীল বলবো। একটা এফে 14টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে একটা এফ অরবিটালে যদি 14 বা 7টা ইলেকট্রন থাকে, তখন তাকে আমরা অধিকতর স্থিতিশীল বলবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাইয়া নাইট্রোজেনের ক্ষেত্রে সর্বশেষ যে অরবিটালটা আছে পি অরবিটাল, সেই পি অরবিটালে 3টে ইলেকট্রন আছে। দ্যাট মিনস এটা হচ্ছে হাফ ফিল্ড। হাফ ফিল্ড হওয়ার কারণে, অর্ধপূর্ণ হওয়ার কারণে এটা অধিক স্থিতিশীল। তাই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের আয়নীকরণ শক্তির চাইতে বেশি হয়। এরপরে আমরা আরেকটা ব্যতিক্রম যদি একটু দেখি, বেরিলিয়াম 4 বোরন 5, তার মানে পর্যায় সারণীতে তারা পাশাপাশি আছে, তাই না?
1:2 আর বোরন হচ্ছে 1:2 দুইটার ক্ষেত্রেই সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এইখানে আমরা দেখতে পাচ্ছি বাম থেকে ডানে যাচ্ছে, বাম থেকে ডানে গেলে আমরা জানি ইলেকট্রন সংখ্যা বাড়ে, তাইলে আকার ছোট হয়, আকার ছোট হইলে আয়নীকরণ শক্তি বাড়ে। দ্যাট মিন্স আমার হওয়ার কথা ছিল বেরিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ শক্তির মান বেশি। বেরিলিয়ামের আয়োনাইজেশন এনার্জির চাইতে বোরনের আয়োনাইজেশন এনার্জির মান বেশি হওয়ার কথা ছিল, বাট বাস্তবে এটা হয় না। বাস্তবে কি হয়? উল্টাটা। বেরিলিয়ামের আয়োনাইজেশন এনার্জি বোরনের আয়োনাইজেশন এনার্জির চাইতে বেশি। বেরিলিয়ামের আয়োনাইজেশন এনার্জি বোরনের আয়োনাইজেশন এনার্জির চাইতে বেশি। কেন ভাইয়া? কারণ বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে। তাহলে একটা এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? একটা এস অরবিটালে ভাই ইলেকট্রন থাকতে পারে 2টা। একটা এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? একটা এস অরবিটালে থাকতে পারে ইলেকট্রন 2টা, ওর ইলেকট্রন আসছেও 2টা। দ্যাট মিন্স পূর্ণ আছে, দ্যাট মিন্স এটা ইলেকট্রন দ্বারা পূর্ণ। পূর্ণ মানে সে হচ্ছে স্থিতিশীল, অধিকতর স্থিতিশীল। অপরদিকে এখানে সর্বশেষ অরবিটালটা কোনটা ভাইয়া? পি। একটা পিতে কয়টা ইলেকট্রন থাকতে পারে? একটা পিতে ইলেকট্রন থাকতে পারে 6টা। এখানে ভাইয়া 6টাও নেই, 3টাও নেই, আছে কয়টা? একটা। তাই এটা কম্পারেটিভলি কম স্থিতিশীল, কম্পারেটিভলি কম স্থিতিশীল, কম্পারেটিভলি কম স্থিতিশীল, কম স্থিতিশীল। দ্যাটস ওয়াই আমার বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বোরনের আয়নীকরণ শক্তির চাইতে বেশি। এই যে দেখো একটু আগে নাইট্রোজেনেরটা তোমাদেরকে দেখাইলাম। আচ্ছা খেয়াল করো, গ্যাসীয় অবস্থায় আমি একটু আগে বলছি 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়ন, 1 মোল ধনাত্মক আয়ন তৈরির যে শক্তি সেটা হচ্ছে আমাদের প্রথম আয়নীকরণ শক্তি, প্রথম আয়নীকরণ শক্তি, প্রথম আয়নীকরণ শক্তি। তাহলে এরপরের কথা হচ্ছে তাহলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি কেমন হবে? তাহলে 1 মোল ইলেকট্রন অপসারণ করে আমরা কি তৈরি করছি? 1 মোল একক চার্জ বিশিষ্ট, তাই না? 1 মোল একক চার্জ বিশিষ্ট। ধরো সোডিয়াম থেকে 1 মোল সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল একক চার্জ বিশিষ্ট একটা আয়ন তৈরি করতে আমার যে শক্তি লাগছে সেটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। এই যে 1 মোল সোডিয়াম আয়ন তৈরি হয়েছে 1 মোল একক চার্জ বিশিষ্ট, তার থেকে একটি ইলেকট্রনকে অপসারণ করে দ্বি চার্জ বিশিষ্ট ধনাত্মক আয়ন তৈরিতে আমার যে শক্তি লাগবে তাকে বলবো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তাহলে আমরা দেখতে পেলাম নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তির হিসাবে যখন আমরা যাই তখন কারটা বেশি? নাইট্রোজেনেরটা বেশি। কার থেকে? অক্সিজেনের চাইতে। কার থেকে? অক্সিজেনের চাইতে। কার থেকে? অক্সিজেনের চাইতে। কিন্তু যখনই আমার কোশ্চেনটা হয়ে যাবে, প্রশ্নটা এসে যাবে দ্বিতীয় আয়নীকরণ শক্তি কার কম কার বেশি, দ্বিতীয় আয়নীকরণ শক্তির যখন হিসাব নিকাশ চলে আসবে, দ্বিতীয় আয়নীকরণ শক্তি। দেখো নাইট্রোজেন হচ্ছে ভাইয়া 7, আমরা কি দেখলাম 1:2 2:2 2p3। অক্সিজেন হচ্ছে 8 1:2 2:2 2p4। এখানে আমরা বলতেছি কার আয়নীকরণ শক্তির মান বেশি? নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি, কারণ ও হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তির মান বেশি নাইট্রোজেনের, কারণ ওর হচ্ছে সর্বশেষ যে অরবিটালটা আছে এটা হচ্ছে স্থিতিশীল। অক্সিজেনেরটা হচ্ছে কম্পারেটিভলি কম স্থিতিশীল, তাই ওর আয়নীকরণ শক্তি কম। এখন প্রথম আয়নীকরণ শক্তি মানে আমি 1 মোল ধনাত্মক আয়নে কনভার্ট করছি, তাহলে নাইট্রোজেন থেকে আমি কি তৈরি করছি? নাইট্রোজেন প্লাস। নাইট্রোজেন প্লাসের ইলেকট্রন বিন্যাস কী হবে? 1:2 2:2 2p2। আর অপরদিকে অক্সিজেন প্লাসের ক্ষেত্রে কী হবে? 1:2
2s2 2p3, কারণ আমার 1 মোল ইলেকট্রন অলরেডি অপসারণ হয়ে গেছে। এখন এইটা থেকে ইলেকট্রন সরাইতে হবে। দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানে নাইট্রোজেন প্লাস থেকে 1 মোল ইলেকট্রন সরানো, অক্সিজেন প্লাসের দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানে এটা থেকে একটা ইলেকট্রন সরানো। এখন যখন দ্বিতীয় আয়নীকরণ শক্তির বেলায় চলে আসবে, প্রথম আয়নীকরণ শক্তি প্রয়োগ করে তো আমরা আয়ন বানাই ফেলছি, দ্বিতীয় আয়নীকরণ শক্তির বেলায় যখন আসবে তখন দেখতে পাচ্ছি আমরা অক্সিজেন প্লাসের ক্ষেত্রে অরবিটালটা স্থিতিশীল, বাট নাইট্রোজেন প্লাসের ক্ষেত্রে অরবিটালটা স্থিতিশীল না। তাহলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি কার? দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি হচ্ছে অক্সিজেনের। দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি হচ্ছে অক্সিজেনের, কারণ দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানে প্রথম আয়নীকরণ শক্তির মাধ্যমে আমরা যে আয়নটা তৈরি করছি তার থেকে ইলেকট্রন অপসারণ। তাহলে প্রথম আয়নীকরণ শক্তি প্রয়োগ করে যে আমরা আয়নটা ফর্ম করে ফেলছি, তখন আবার না এন প্লাসটা থেকে ও প্লাসটা বেশি স্থিতিশীল, কারণ ও প্লাসে ইলেকট্রন সংখ্যা তো অক্সিজেন 8টা ছিল, ও প্লাসে কত হবে 7টা। 7টা মানে পিতে কয়টা আছে? পিতে আছে 3টা। দ্যাট মিন্স এটা অধিক স্থিতিশীল হবে। তাহলে আশা করি এই কনসেপ্টটা আমাদের পুরোপুরিভাবে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি আমরা দেখি, তোমাকে একটা জিনিস দেখাই, ধরো সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান বেশি না দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি? দেখো সোডিয়ামের লাস্টে ভাইয়া একটা ইলেকট্রন আছে, তাই না? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। এখান থেকে একটা ইলেকট্রনকে অপসারণ করলে কী তৈরি হবে? সোডিয়াম প্লাস তৈরি হবে। কী তৈরি হবে ভাইয়া? সোডিয়াম প্লাস তৈরি হবে। তাহলে এই যে সোডিয়াম থেকে 1 মোল সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রনকে সরাই আমরা 1 মোল সোডিয়াম আয়ন তৈরি করছি। সেই ক্ষেত্রে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটাও সহজে ছেড়ে দেয়। এই কারণে ভাইয়া ওর আয়নীকরণ শক্তিটা কি? ওর আয়নীকরণ শক্তিটা হচ্ছে কম। ওর আয়নীকরণ শক্তিটা হচ্ছে কম। বাট যখন সোডিয়াম প্লাস হয়ে গেছে, সোডিয়াম প্লাস মানে কি জানো? সোডিয়াম প্লাস মানে 10টা ইলেকট্রন, একটা ইলেকট্রন চলে গেছে, কিন্তু সেখানে প্রোটন সংখ্যা কয়টা? সেখানে আমার ভাইয়া প্রোটন সংখ্যা আছে 11টা। তাহলে 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে অধিক শক্তিতে আকর্ষণ করে, ফলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণটা অনেক বেশি বেড়ে যায়। যে আমার তো একটা ইলেকট্রন না ছিল, ওটা চলে গেছে, যারা আছে ওদেরকে নিয়ে আমি ওদেরকে আর হারাইতে চাই না, ওদেরকে নিয়ে আমি একসাথে সুখে শান্তিতে থাকবো, ব্যাপারটা এরকম হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি? সেই ক্ষেত্রে আমরা বলতে পারতেছি দ্বিতীয় আয়নীকরণ শক্তিটার মান অনেক বেশি হবে সোডিয়ামের ক্ষেত্রে। দ্যাটস ওয়াই সোডিয়াম প্লাস আয়ন গঠন হইলেও সোডিয়াম 2+ আয়ন সাধারণত গঠন হয় না। এরপর আমরা চলে আসি, এখানে আমাদের আয়নীকরণ শক্তির ক্রম পরিবর্তন ব্যাখ্যা করতে বলা হয়েছে, কয়েকটা মৌল দিয়ে দিছে। তাহলে আমরা যদি দেখি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারা একই গ্রুপের মধ্যে আছে, তারা সবাই একটা গ্রুপের মধ্যে আছে, তারা সবাই গ্রুপ 2তে আছে। তারা সবাই কোথায় আছে? গ্রুপ 2। তাহলে লিথিয়াম হচ্ছে 1s2 2s1, বেরিলিয়াম হচ্ছে 1s2 2s2, বোরন হচ্ছে 1s2 2s2 2p1, কার্বন হচ্ছে 1s2 2s2 2p2, নাইট্রোজেন হচ্ছে 1s2 2s2 2p3, অক্সিজেন হচ্ছে 1s2 2s2 2p4, ফ্লোরিন হচ্ছে 1s2 2s2 2p5। সিম্পলভাবে যখন যাই আমরা জানি বাম থেকে ডানে গেছে, তাই না? এবং সবার শক্তিস্তর কোনটা ভাইয়া? সবার শক্তিস্তর হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর। সবার শক্তিস্তর কোনটা? দ্বিতীয় শক্তিস্তর। তার মানে শক্তিস্তর বাড়েনি। তাহলে আমাদের হিসাব হয়ে গেল। কি বাড়ছে? ইলেকট্রন বাড়ছে। শক্তিস্তর, এগুলো এত কথা কেন লিখতেছে, এত আস্তে কেন লিখতেছে? যাতে তুমি রিটেন অ্যান্সার করতে তোমার জন্য সহজ হয়, বা যারা এমসিকিউর জন্য পড়বা কনসেপ্টটা ক্লিয়ার থাকলে দেখবা পরীক্ষার কোনো তোমার ছন্দ টন্দ লাগতেছে না, এক সিরিয়াল তুমি বলতে পারবা। এখানে আমার শক্তিস্তর বাড়েনি, কি বাড়ছে? ইলেকট্রন বেড়েছে। শক্তিস্তর বাড়েনি, কি বেড়েছে? আমার ইলেকট্রন বেড়েছে। শক্তিস্তর বাড়েনি, কি বেড়েছে?
ইলেকট্রন বেড়েছে। তাহলে যেহেতু ইলেকট্রন বাড়ছে, শক্তি স্তর বাড়েনি, তার মানে আমার এখানে কি হওয়ার কথা, এখানে বাম থেকে ডানে আমার আয়োনাইজেশন এনার্জি বাড়ার কথা। বাট একটু আগে আমরা দুইটা ব্যতিক্রম দেখছি, বেরিলিয়াম এবং বোরন। দেখছি না আমরা কি দেখছি, বেরিলিয়াম থেকে বোরনের বেশি হওয়ার কথা, বাট বাস্তবে বেশি কার, বাস্তবে বেশি হচ্ছে বেরিলিয়ামের, কারণ বেরিলিয়াম হচ্ছে অধিক স্থিতিশীল। পরবর্তীতে দেখো নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে বেশি হওয়ার কথা কার, নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে বেশি হওয়ার কথা ছিল অক্সিজেনের, বাট আসলে বেশি কার, আসলে বেশি হচ্ছে নাইট্রোজেন, কারণ ও হচ্ছে অর্ধপূর্ণ। তাহলে আমার সিরিয়ালটা চেঞ্জ হয়ে কীভাবে সিরিয়ালটা দাঁড়াবে, লিথিয়াম, তারপরে আসবে হচ্ছে বোরন, তারপরে আসবে হচ্ছে বেরিলিয়াম, তারপরে কার্বনের জায়গায় থাকবে নাইট্রোজেন, আর অক্সিজেনের মধ্যে আবার স্থান পরিবর্তন হয়, অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর ফ্লোরিন। তাহলে এই ক্রমটা আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে, একটু বুঝে মুখস্থ করলে কখনো এটা আমাদের মনে থাকবে না। এখন আমরা আসি পরমাণুর থেকে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে। তাহলে পরমাণু থেকে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয়, তাহলে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয় আমরা একটু আগে দেখছি, সেই শক্তিকে কি বলে, আয়নীকরণ শক্তি। নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন। তাহলে এখানে যে মৌলগুলো আছে তারা হচ্ছে সবাই গ্রুপ 1-এর মৌল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আমরা জানি উপর থেকে নিচে নামলে, পর্যায় সারণীতে উপর থেকে যখন নিচে নামি আয়নীকরণ শক্তি হ্রাস পায়, উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে এখন যদি আমরা দেখি এখানে উপর থেকে নিচে যদি আমরা নামি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তাহলে কার সর্বনিম্ন হবে, রুবিডিয়ামের হচ্ছে সর্বনিম্ন হবে। কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন। আচ্ছা, আমরা সোডিয়ামের পরে এখানে দেখো সোডিয়াম আছে, সিজিয়াম আছে, এই দুইটা আমাদের এখানে আছে। সোডিয়ামের পরে পাশে যে মৌলটা থাকে, তার নাম হচ্ছে ভাইয়া ম্যাগনেসিয়াম। তার ঠিক নিচে যে মৌলটা থাকে তার নাম হচ্ছে ক্যালসিয়াম। তার নাম হচ্ছে ক্যালসিয়াম। এখন আমরা জানি পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। অপরদিকে আমরা যখন উপর থেকে নিচে আসি, আয়নীকরণ শক্তির মান কি হবে, উপর থেকে নিচে আসলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পাবে। উপর থেকে নিচে আসলে আয়নীকরণ শক্তির মান কি হবে, আয়নীকরণ শক্তির মান হ্রাস পাবে। তাহলে এইখানে আমাদের যে অপশনগুলো আছে তার মধ্যে সবচেয়ে কম কার এটা আমরা বুঝে গেছি, সবচেয়ে কম হচ্ছে সিজিয়ামের, নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে কোন পর্যাবৃত্ত ধর্মের ব্যতিক্রম দেখা যায়, এটা একটু আগে দেখছি আয়নীকরণ শক্তি, কারণ বেশি হওয়ার কথা ছিল অক্সিজেনের, বাট বেশি হয়ে গেছে কার, বেশি হয়ে গেছে হচ্ছে নাইট্রোজেনের। নিচের কোনটির আয়নীকরণে সবচেয়ে কম শক্তি লাগে। আমরা যদি মৌলগুলোর নাম লিখি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপরে দেখো সোডিয়ামের পাশে কে থাকে, সোডিয়ামের ঠিক পাশেই থাকে হচ্ছে আমার ম্যাগনেসিয়াম, আর পটাশিয়ামের পাশে থাকে ক্যালসিয়াম। তাহলে আমরা যদি আসি উপর থেকে নিচে নামলে হ্রাস পাই। তাহলে আমার এখানে অপশনে কি আছে দেখো তো, অপশন আছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ভাইয়া এই চারটা, তাই না, এই চারটা আছে আমাদের, তাহলে এই চারটার মধ্যে যারা ডানে তাদের ক্ষেত্রে হচ্ছে বেশি, তাহলে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এদের ক্ষেত্রে কি হবে, বেশি হবে। এখন এই দুইটার মধ্যে কার বেশি হবে,
যে উপর থেকে নিচে নামলে হ্রাস পায়, উপর থেকে নিচে নামলে হ্রাস পায়। তাহলে যেটা উপরে আছে তার হচ্ছে বেশি, যেটা নিচে আছে ক্যালসিয়াম তার হচ্ছে কম, যেটা নিচে আছে ক্যালসিয়াম তার হচ্ছে কম। এরপরে আমরা যদি বামের দুইটাতে আসি, সোডিয়ামের ক্ষেত্রে কার থেকে কম? সোডিয়ামের ক্ষেত্রে ভাইয়া ম্যাগনেসিয়ামের চাইতে সোডিয়ামের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান কম। সোডিয়াম থেকে আবার কার কম? পটাশিয়ামের কম। সোডিয়াম থেকে কার কম? পটাশিয়ামের কম। তাহলে সবচেয়ে কম শক্তি লাগে কার ক্ষেত্রে? পটাশিয়ামের ক্ষেত্রে। সবচেয়ে কম শক্তি লাগে কার ক্ষেত্রে? পটাশিয়ামের ক্ষেত্রে। তারপরে আসি, দেখো কোনটির আয়নীকরণ শক্তির মান, কোনটির আয়নীকরণ শক্তি বেশি? কোনটির আয়নীকরণ শক্তি বেশি? তাহলে এখানে কি কি দিচ্ছি আমরা? কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, আর নাইট্রোজেনের ঠিক নিচে থাকে ফসফরাস। আমরা জানি উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে নিচে যে আছে তার আয়নীকরণ শক্তি কম, যার উপরে আছে তাদের আয়নীকরণ শক্তি বেশি। তাহলে আমার হিসাব চলে আসবে এখন এই তিনটার মধ্যে উপরে আছে এদের আয়নীকরণ শক্তি বেশি। এর মধ্যে বাম থেকে ডানে গেলে বাড়ে, তার মানে সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল কার? অক্সিজেনের, বাট আসলে বেশি কার? আসলে বেশি হচ্ছে নাইট্রোজেনের। তাহলে এদের মধ্যে আমাদের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কার? এদের মধ্যে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হচ্ছে নাইট্রোজেনের।